ফলো করে, আর একটা হচ্ছে কি অর্ডার ফলো করে না। অর্ডার মিনস হোয়াট ইজ অর্ডার, ডু ইউ নো? I mean every answer will follow the last one, okay? Every answer will follow the last answer. So uh, with this particular with this particular fraction, we can divide these questions into two parts, type A and type B. Okay. So generally the type A questions are very easy and very easy in the sense of comparing to type B. Okay. In the sense of comparing to type B, it's little harder. Type B is little Hi. harder. Understood? Yes, sir. Like B doesn't follow And the order and A follow the orders. A follows the word. A follow the order and B B doesn't not follow the order. not follows follows the word, and type B doesn't follow order. Doesn't Okay. follow order. So আমরা টাইপ এর আজকে একটা পার্ট করব। দেখি তুমি পারো কিনা। আমি কিন্তু একটার বেশি একবারে বেশি দেখাবো না। ওকে, Yes, sir. ট্রাই করো যে একবার দেখালে সেটা কোপ আপ করে ফেলতে পারো। Yes, sir. হ্যাঁ। So as you know we have 5 types of completion. 1 মিনিট, আমি একটু রেকর্ডিংটা অন করে ফেলি। স্যার আমিও রেকর্ডিং অন করে বসে আছি। আমার রেকর্ডিং তো অন আছে জানি। যেটা স্যার পরবর্তী দেখতে পারি স্যার, কোশ্চেন কনফিউজ থেকে দেখতে পারি একটু। তুমি কোনটা দিয়ে রেকর্ড করতেছো? নর্মাল স্যার স্ক্রিনে যে আমার স্ক্রিন রেকর্ডার যেটা আছে ওটা দিয়ে, ল্যাপটপটা যেটা আসছে। ও আচ্ছা, ওবিএস সফটওয়্যার দিয়ে করতেছো না? না স্যার, ওবিএস ডাউনলোড করা আছে বাট আমি এটা ওপেন করিনি। কেন? স্যার ভেজাল লাগে আমার থেকে ওবিএসটা একটু। Okay, are you ready? ইয়েস স্যার। Are you ready again, Mr. Samir? ইয়েস স্যার। আহ তো আজকে আজকে আমরা শুরু করব রিডিং মডিউল। অ্যাজ ইউ নো দ্য ডিটেল, রিডিং এর 60 মিনিটের সেগমেন্ট থাকে। 60 মিনিট পাবে তুমি। ঠিক আছে, 40টা কোশ্চেন, 3টা প্যাসেজ, 11 টাইপস অফ কোশ্চেন, 11 টাইপস অফ কোশ্চেন। রিডিং মডেলটা তুলনামূলক একটু কঠিন। হ্যাঁ, আমরা যা জানি যে অন্যান্য মডেলের তুলনায় রিডিং মডিউলটা কঠিন, যারা আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি স্পেশালি তাদের জন্য। ওকে, সো ভয়ের কিছু নাই। রিডিং মডিউলে একটু যদি ফোকাস করা যায়, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করা হয়, তাহলে ইয়েস স্যার। অবশ্যই এটা আহ, তুলনামূলক ভালো করা যায় কিছুটা সময় দিলে, একটু সময় নিয়ে পড়াশোনা করলে। ওকে, ইয়েস স্যার। আমরা চলে যাই টাইপস অফ কোয়েশ্চেন। In IELTS reading question types, we have generally 2 types of question. So these types are very important. স্যার যদি আপনার তুমি মাঝখানে টাইপের মাঝখানে কোশ্চেন কথা ব্রেক হচ্ছিল। আপনি স্ক্রল করলে স্যার তখন একটু কথা একটু ব্রেক হয়। পূরণ করলে জি স্যার। স্বাভাবিক ব্রেক হবে। জি স্যার, এখনো ব্রেক হচ্ছে, যে আপনি অন্য জায়গায় গেছেন, ব্রেক হয়েছে আওয়াজটা। এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো 2 টাইপের কোশ্চেন থাকে আইএলটিএস রিডিং এ, সাধারণত টাইপ এ যেগুলো টাইপ। অর্ডার ফলো করে, এবং টাইপ বি যেগুলো অর্ডার ফলো করে না। এখন টাইপ এ অর্ডার ফলো করবে, টাইপ বি অর্ডার ফলো করবে না। অর্ডার মানে হচ্ছে কোয়েশ্চেন একটার পর একটা আসছে, একটার পর একটা আসতেছে কিনা। কোয়েশ্চেন যদি একটার পর একটা সিরিয়ালি থাকে তাহলে সেটাকে যে বলা হয় যে অর্ডার ফলো করে, জেনারেলি ইন অর্ডার। আর যদি এলোমেলো থাকে তাহলে সেটা কি, অর্ডার ফলো ডোন্ট করে না। ফলো অর্ডার, মানে টাইপ বি তে চলে যায়। ওকে, সো আমরা কিছু সাব ক্যাটাগরি ডিফাইন করেছি। তার মধ্যে এই দেখেন, কমপ্লিশন টাইপ
কোশ্চেন মানে যেই কোশ্চেন গুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এর মতো, আমি সরাসরি যেটা বলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এর মতো, সেইগুলোকে বলা হয় কমপ্লিশন। ওকে, কারণ ইয়েস স্যার। বিভিন্ন টাইপের কমপ্লিশন থাকতে পারে, টেবিল কমপ্লিশন, তারপর আর হতে সামারি। পারে নোট কমপ্লিশন, sentence completion, diagram completion, summary completion. There are different types of completions. Okay, so ইয়েস স্যার। very common completions are note ডট completion and কম্প্রেশন, table টেবিল completion. কম্প্রেশন। নোট কমপ্লিশনটা ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম যে প্র্যাকটিস কোয়েশ্চেন গুলো থাকে ওগুলো পাওয়া যায়। ঠিক ইয়েস আছে। স্যার। আচ্ছা, এবার টেবিল কমপ্লিশন আছে। টেবিল কমপ্লিশন সাধারণত টেবিল আকারে থাকে, একটার পর একটা সিরিয়াল থাকে। হ্যাঁ, যেমন এই যে এরকম টেবিল হতে পারে, এই যে এরকম টেবিল হতে পারে। হ্যাঁ, হুম। তো টেবিল তো তুমি বুঝতেই পারছো কিভাবে হয়। তো জি এখানে স্যার। হয়তো কিছু লেখা থাকবে, আবার এখানে কিছু লেখা থাকবে, এখানে একটা গ্যাপ থাকতে পারে। সো দিজ আর টেবিল কমপ্লিশন। টেবিল কমপ্লিশন আমার কাছে কঠিন, একই রকম নোট কমপ্লিশনের মতোই কিছুটা। ওকে, আচ্ছা, তারপর সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্সের একটা অংশ দেওয়া থাকবে, আরেকটা আর অংশ দেওয়া বাকি থাকবে অংশটা না, তোমাকে খুঁজে নিতে। দেয়া থাকবে না, প্যাসেজ থেকে লিখতে হবে। ডায়াগ্রাম লেভেলিং ভেরি ইম্পর্টেন্ট। ডায়াগ্রাম লেভেলিং খুব বেশি আসে না, ডায়াগ্রাম লেভেলিং, বাট মোস্ট অফ দ্য কেস যখনই এটা আসে একটু সময় নিয়ে করতে হয় তুলনামূলক অন্যান্য কম্পিটিশন থেকে। সামারি কম্পিটিশন মোস্ট ডিফিকাল্ট ওয়ান। পরের যে কম্পিটিশন গুলো আছে সেগুলো থেকে সামারি কম্পিটিশন লিটল বিট ডিফিকাল্ট। ওকে, নোট কম্পিটিশনে সাধারণত কি হয়, নোট কমপ্লিশনে মোস্ট অফ দ্য কেসেস যে কোনো একটা প্যারাগ্রাফ, মানে প্যাসেজের ছোট্ট একটা প্যারাগ্রাফের মধ্যে সবগুলো আনসার থাকে। বাট সামারি কমপ্লিশনের মধ্যে দুইটা প্যারাগ্রাফ, তিনটা প্যারাগ্রাফ বা সিঙ্গেল প্যারাগ্রাফও থাকতে পারে। এই প্যারাগ্রাফ গুলোর একটা সামারাইজড ভার্সনে তোমার ব্ল্যাঙ্ক গুলো দেওয়া থাকে। ওই ব্ল্যাঙ্ক গুলো অবশ্যই কি প্যারাফ্রেজিং করা থাকবে, সিমিলার ওয়ার্ড ইউজ করা থাকবে, অ্যান্টোনিমও ইউজ করা থাকবে। সেগুলো ডিফাইন করে করে কোশ্চেন থেকে কিছু নির্দিষ্ট ওয়ার্ড লোকেট করে প্যাসেজ থেকে সেম ওয়ার্ড খুঁজে বের করে তারপরে কোন ওয়ার্ডটা ব্ল্যাঙ্কে যাবে সেটা অর্থ বুঝে তারপর মেলাতে হয়। ঠিক আছে। ইয়েস স্যার। সো উপরের গুলো তুলনামূলক সহজ, বাট সামারি কমপ্লিশনটা একটু কঠিন, একটু একটু কঠিন। ওকে, ইয়েস টেনশনে স্যার। কিছু নাই, আমরা আস্তে আস্তে ঠিক করে ফেলবো। ওকে, আচ্ছা, এরপরে অর্ডার ফলো করে জেনারেলি টাইপ এই কোশ্চেনের মধ্যে একটা আছে মাল্টিপল চয়েস কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা মাঝে মধ্যে অর্ডার ফলো নাও করতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম অর্ডার ফলো করে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে অনেক মাল্টিপল চয়েসের মধ্যে এরকম দেওয়াই থাকে যে এত নাম্বার প্যারাগ্রাফে, মানে এত এত নম্বর প্যারাগ্রাফের এই অংশটার আহ, কোথায়, মানে এত নম্বর কোথায়? প্যারাগ্রাফের টাইটেলটা কি হবে। তবে এরকম হতে পারে মাল্টিপল চয়েস কোশ্চেনে নির্দিষ্ট একটা প্যারাগ্রাফের কথা বলে ওইখান থেকে প্রশ্ন করা হয়। ঠিক আছে। ইয়েস স্যার। তো এটাও অর্ডার ফলো করে বা আমরা বুঝতেই পারবো কোন প্যারাগ্রাফ থেকে এর আনসার আসতেছে। সো দ্যাটস নট আ বিগ ডিল ফর আস। নেক্সট হচ্ছে ট্রু ফলস নট গিভেন অ্যান্ড ইয়েস নো নট গিভেন। এটাতে অনেকের কনফিউশন লাগে। True false not given and yes no not given, these are the type of questions যেখানে মেইন যে নিয়মটা সেটা সেম, কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায়, প্রবলেমটা হচ্ছে ট্রু ফলসে আমরা সাধারণত একটা তথ্য বা ফ্যাক্টস, যে কোনো একটা ফ্যাক্টের উপর নির্ভর করে আমরা ট্রু ফলস নট গিভেন ইত্যাদি বলে থাকি। আর ইয়েস নট গিভেন হচ্ছে স্টেটমেন্টের উপর নির্ভর হয়। হ্যাঁ, যে ইয়েস কোনো স্যার। রিসার্চার আর যে কোনো কিছু সম্পর্কে নির্দিষ্ট কিছু কথা যেগুলো আহ, স- সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে, অথবা প্যাসেজে আছে কিনা সেটাও বলতে পারে। তো ডিফারেন্সটা কোয়েট সিম্পল, লাইক ট্রু ফলস নট গিভেনে আজ কিছু ফ্যাক্টের উপর নির্ভর করে কোশ্চেন করা হয়, আর ইয়েস নট গিভেনে স্টেটমেন্টের উপর। আন্ডারস্টুড? তাহলে these are the type A questions, and I hope you understood all the things that I have told you. ইয়েস স্যার। And now we'll go for type B. Type B questions don't follow order. These questions are literally don't follow এনি অর্ডার। order. Okay, তার মানে এলোমেলো হবে। প্রথমেই আছে ম্যাচিং। ম্যাচিং টাইপের কোশ্চেন কি, ম্যাচিং হেডিং, এটাকে বলা হয় কি ম্যাচিং হেডিং। হেডিং। মানে একটা প্যারাগ্রাফের হেডিংটা কি আছে সেটা আমরা ম্যাচ করতে হবে। প্যারাগ্রাফে ম্যাচ করতে হবে। হ্যাঁ, কোন হেডিংটা কোন প্যারাগ্রাফে যাবে। ম্যাচিং ইনফরমেশন
প্যারাগ্রাফস, ম্যাচিং ইনফরমেশন টু প্যারাগ্রাফস, এটা সাধারণত কি হয়, একটা ইনফরমেশন কোন প্যারাগ্রাফে আছে সেটা ডিফাইন করা, মানে একটা বক্সের ভিতরে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে 1 2 3 করে, কোন প্যারাগ্রাফটা কোন সরি কোন ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফে সেটা খুঁজে বের করতে হবে। ম্যাচিং সেন্টেন্স সেন্ডিং, একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকবে এবং বাকি অর্ধেক আমার কোন প্যারাগ্রাফে আছে সেটা বের করতে হবে। ওকে, আচ্ছা ক্লাসিফিকেশন টাইপ, আচ্ছা শর্ট আনসার কোশ্চেন, এই দুইটা আমরা পরবর্তীতে জানবো, ঠিক আছে, আপাতত দরকার নেই। আপাতত জেনে রাখো ক্লাসিফিকেশন টাইপ অ্যান্ড শর্ট আনসার কোশ্চেন্স, এগুলো সাধারণত খুব বেশি আসে না, আসলেও সেটা আমরা পরবর্তীতে দেখবো। ওকে, তো আমি একটু ছোট ছোট করে দেখাই দিই নাম্বারিং সিস্টেমটা। আইএলটিএস রিডিং এর স্কোর, স্কোর কিভাবে করে, রিডিং স্কোর আর রিডিং স্কোর সাধারণত একাডেমিক, রিডিং স্কোর সাধারণত একাডেমিক এবং জিটি তে ডিফারেন্ট হয়, ঠিক আছে। আম, মোটামুটি এই পর্যন্ত সেম 6.5, 6 পর্যন্ত, অনেকটা ফাইভ পয়েন্ট সিমিলার ফাইভ স্যার। না সিমিলার বলতে জিটি তে একটু সহজ। জিটি তে আপনি দেখেন জিটির রিডিংটা যেহেতু সহজ, সো জিটিতে একটু মার্ক বেশি তুলতে হয়, আই মিন কারেক্ট আনসার যত বেশি হবে সেখান সেটার উপর নির্ভর করে আসলে স্কোরিংটা হয়, হ্যাঁ। সো জিটিতে দেখো 6 পেতে হলে 31 থেকে 32টা রাইট হবে, বাট এখানে আবার 6 পেতে হলে 23 থেকে 26, দ্যাট মিনস জিটি স্কোরটা একটু ভ্যারি করছে, হ্যাঁ। আমাদের টার্গেট হচ্ছে রিডিং এ যতটুকু সম্ভব ভালো করা লেভেলের উপর নির্ভর করে। আচ্ছা, এর পরবর্তীতে আসি, প্রশ্ন আছে, জি স্যার। এনি কোশ্চেন্স? স্যার মিনিমাম যদি আমার রিডিং এ কত উঠানোর জন্য কত টার্গেট নেওয়া উচিত স্যার? মানে কোয়েশ্চেনটা, মানে পয়েন্টটা। আমার মনে হয় যে যদি তুমি ভালো স্কোর করতে চাও, তোমার যে টার্গেট সেটাতে সিক্স, সিক্স আশা করো, হ্যাঁ। সিক্স এর বেশি আমার মনে হয় তোমার টার্গেট করা উচিত হবে না। সিক্স যদি পাও এটাতে বেটার। রিডিংটা একটু তুলনামূলক রাফ, বিকজ ইউ ক্যান নট হ্যাভ মাচ টাইম। ওকে, দেখো সিক্স পেতে হলে তোমাকে 23 থেকে 26টা কারেক্ট করতে হবে, হ্যাঁ। সো জি স্যার। 23 থেকে 26টা এমন না যে অনেক সহজ। ওকে, অ্যান্ড কম্পিউটার বেসডে দেখা যাবে যে তোমার কম্পিউটার থেকে পড়ে পড়ে আনসার করতে হবে, সো ইট গেটস টাফার। ওকে, আচ্ছা তাহলে আমি আজকে তোমাকে ট্রু ফলস নট গিভেনটা একটু দেখাবো, হ্যাঁ। ইয়েস স্যার, এটাতে সমস্যা একটু বেশি স্যার আমার। ট্রু ফলস নট গিভেনটা একটু দেখাবো, 1 মিনিট। তোমার কাছে বই আছে না? জি স্যার। স্যার বই কত স্যার? ইউ হ্যাভ দ্য বুক, 17। ইয়েস। তুমি আগে আমাকে একটা প্যাসেজ পড়ে একটু বোঝাবা ওখানে কি বলতে চাইছে, দেখি পারো কিনা। এখানে একটা কিছু লেখা আছে দেখছো, এটা একটু পড়ে আমাকে বলো তো দেখি এটা এখানে কি লেখা আছে, এটার মানে কি আমাকে বুঝাইতে হবে। পাইছো?
Okay, let's go for the first স্যার first আমার question. আমার মতে স্যার এটাতে আপনার সায়েন্টিস্টরা কিছু আপনার কেমিক্যাল গ্যাস আর এটার ক্ষতি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম সেন্টেন্স পড়ো এবং অর্থগুলো আমাকে বোঝাও একটা একটা করে। অর্থাৎ স্যার দ্য অ্যাস্ট্রয়েড হবে না স্যার এটা? একটু বুঝতেছেন স্যার আমি। Asteroid is expecting that as the primary cause of the dinosaur extinct. Some scientists have questioned this force. স্যার প্রথম ওয়ার্ডটা বুঝিনি স্যার আমি এখানে। প্রথম ওয়ার্ডটা স্যার, পরেরটা স্যার অ্যাস্ট্রয়েড নিয়ে কিছু একটা আছে স্যার। Inspect the world spared as the primary cause of dinosaurs. অ্যাস্টেরয়েড বুঝতেছো না? অ্যাস্ট্রয়েড বুঝতে স্যার, এর আগেরটা স্যার, একদম শুরুর ওয়ার্ডটা স্যার। এটা স্যার ডাইনোসর নিয়ে কথা এটাই তো হচ্ছে স্যার। বললাম। স্যার আমি এটা বলছিলাম। অ্যাস্টেরয়েড মিন্স গ্রহাণু। অ্যাস্টেরয়েড মিন্স হোয়াট? স্যার আমি এটা বুঝতেছি না। গ্রহাণু। গ্রহাণু গ্রহাণু মানে বুঝো? ধূমকেতু। এই দেখো, তোমাকে তোমাকে আমি একটু বুঝাই, হ্যাঁ। জি স্যার। দেখো, যদিও the asteroid impact is widely accepted as the primary cause of the ডাইনোসরস এক্সটিংশন। dinosaurs extinction, some extincts, আচ্ছা দেখো, although the asteroid impact, asteroid অ্যাস্ট্রয়েড মানে কি এম্পায়ারে। বলেছি? asteroid মানে কি বলেছি? steroid মানে what? steroid মানে গ্রহাণু। গ্রহাণু। what? গ্রহাণু। গ্রহা গ্রহাণু means গ্রহ। গ্রহ আছে না, গ্রহ? স্যার আমি জানি। এই পৃথিবী, জি জি জি। মঙ্গল, বুধ, এগুলা কি গ্রহ না? জি স্যার। সো গ্রহাণু বলতে গ্রহের মতো কিন্তু এত বড় না, ঠিক আছে? ক্ষুদ্র গ্রহের মতো কিছু বস্তু থাকে সৌরজগতে, সো দ্যাটস আর কল্ড অ্যাস্টেরয়েড অথবা গ্রহাণু। ওকে, মানে গ্রহের মতোই কিন্তু গ্রহের মতো এত বড় না, এলোমেলো সৌরজগতে কি করে, ঘোরাফেরা করে। ঘোরাফেরা ওকে, করে। সো এখানে বলেছে যে অলদো যদিও দ্য অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট, মানে অ্যাস্টেরয়েড বা গ্রহাণুর যে ইম্প্যাক্ট বা প্রভাব, মানে একটা আহ গ্রহাণু যদি কোনো গ্রহকে আঘাত করে, অন্য কোনো গ্রহকে আঘাত করে, সেইটার প্রভাব অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট, ঠিক আছে, ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড। ওকে, মানে গ্রহাণুর আঘাত, গ্রহাণুর যে আঘাত আছে সেটা ওয়াইডলি মানে ব্যাপকভাবে অ্যাকসেপ্টেড, মানে যেটাকে ব্যাপকভাবে গ্রহণ করা হয় অ্যাজ দ্য প্রাইমারি কজ অফ দ্য ডাইনোসরস এক্সটিংশন। এক্সটিংশন মানে কি?
হোয়াটস দ্য মিনিং অফ এক্সটিংশন? বিলুপ্তি। এক্সটিংশন মানে কি? বিলুপ্তি। বিলুপ্তি, তার মানে এখান থেকে এতটুকু পর্যন্ত কি বুঝলাম? অলদো, যদিও অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট মানে গ্রহাণুর যে আঘাত, ইম্প্যাক্ট মানে এখানে আঘাত বুঝাচ্ছে, ব্যাপকভাবে মানুষ এটা মেনে নিয়েছে বা একসেপ্ট করে নিয়েছে যে গ্রহাণুর আঘাতের কারণেই প্রাথমিকভাবে কি হয়েছে, ডাইনোসর গুলো বিলুপ্তি হয়েছে। ঠিক আছে, এটা মূলত ডাইনোসরের এক্সটিংশন বা বিলুপ্তি সম্পর্কিত একটি প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের মধ্যে আলোচনা করা হচ্ছে কিভাবে ডাইনোসর বিলুপ্ত হলো। তার মধ্যে সবচেয়ে ব্যাপকভাবে গ্রহণযোগ্য একটা থিওরি হচ্ছে ডাইনোসরের বিলুপ্তির কারণ হলো কি অ্যাস্টেরয়েডের ইম্প্যাক্ট। অ্যাস্টেরয়েড মানে গ্রহাণু, গ্রহাণু এসে পৃথিবীকে আঘাত করলো এবং সেটার কারণে পৃথিবীটা একটা ধ্বংসস্তূপে পরিণত হলো, যার কারণে ডাইনোসর গুলো বিলুপ্ত হয়ে গেছে। এটা হচ্ছে কি ওয়াইডলি একসেপ্টেড, বুঝতে পেরেছো? এটা কি ওয়ার্ল্ডলি ওয়াইডলি অ্যাকসেপ্টেড। একসেপ্টেড মানে ব্যাপকভাবে মানুষ এটা মেনে নিয়েছে বা গ্রহণ করেছে। আচ্ছা, কিছু সায়েন্টিস্ট হু কোয়েশ্চেন দিস থিওরি। আচ্ছা, মানে ব্যাপকভাবে মেনে নিয়েছে, কিন্তু কিছু সায়েন্টিস্ট আছে যারা কি করছে, এই থিওরিটাকে কোয়েশ্চেন করছে। এই যে এখানে দেখো, কিছু সায়েন্টিস্ট এটাকে কোয়েশ্চেন করছে, আর্গিউ বা তর্ক করছে। এখানে আর্গিউ মানে তর্ক না, মানে এটাকে বলা হয় হচ্ছে, আর্গিউ মানে এখানে বলা হয় আহ, সন্দেহ করা। সন্দেহ করা বা সন্দেহ করা, প্রশ্ন করা। ওকে। সন্দেহ করা। এখন তর্ক করা বলতে নর্মালি আর্গিউ শব্দটাকে, আমি যদি তোমার সাথে কোনো বিষয়ে কনফ্লিক্ট করি, সেক্ষেত্রে এটাকে আহ কথার কথার যে আর্গুমেন্ট সেটা হতে পারে, কিন্তু এখানে সায়েন্টিস্টরা যখন আর্গিউ করে, দ্যাট মিন্স তারা কোনো থিওরিকে আহ ভুল ভুল প্রমাণ বলছে। করতে চায় বা ওই সন্দেহজনক মনে হয় এই থিওরিটা সঠিক না বেঠিক। তো এই ক্ষেত্রে বলতে পারো যে কিছু সায়েন্টিস্ট এই থিওরিটাকে কি করছে, সন্দেহ করছে বা সঠিক বলে মনে করছে না। দ্যাট এই দেখো, সাম সায়েন্টিস্ট হু কোয়েশ্চেন দিস থিওরি, মানে কিছু বিজ্ঞানী যারা এই থিওরিটাকে কোয়েশ্চেন করে, আর্গিউ। আচ্ছা, এই দেখো এই সেন্টেন্সটা খুবই ইন্টারেস্টিং। এখন এই যে কমা দিয়ে যদি দুইটা মনে করো সেম সেন্টেন্স, এক মিনিট, ও ধরতে পারছে না। তুমি পড়ো তো বাকিটা, দেখি বুঝো কিনা। Massive volcano eruption which dissolved the most of gas. Volcano eruption which, স্যার এটা volcano erosion হবে না? erupt হবে না eruption? ইরাপশন। eruption eruption the আচ্ছা which, দেখো, so এই সেন্টেন্সটা খুবই ইন্টারেস্টিং। আমি যদি এই কমা দিয়ে লাগানো সেন্টেন্সটা বাদ দিয়ে দিই, তাহলে এটা দেখো শর্ট সেন্টেন্স হয়ে যায়। সাম সায়েন্টিস্ট আর্গু, কিছু সায়েন্টিস্ট আর্গিউ করছে বা সন্দেহ করছে দ্যাট ম্যাসিভ ভলক্যানিক ইরাপশন উইচ রিলিজড। আচ্ছা, এখানে আমি বাদ এই সেন্টেন্সটাকে আলাদা রাখি। আচ্ছা দেখো, আর্গিউ দ্যাট ম্যাসিভ ভলক্যানিক ইরাপশন, ভলক্যানিক ইরাপশন মিন্স আর আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত সেটা, which released vast amounts of gas might have played a greater role. আচ্ছা, তাহলে আমি দেখো এখানে কি ধরলাম, এখানে আমি বুঝতে পারলাম যে কিছু সায়েন্টিস্ট কি করে, argue সন্দেহ করছে যে ভলকানিক ইরাপশনের কারণে কি হয়েছে, ভাস্ট অ্যামাউন্ট অফ গ্যাস তৈরি অনেকগুলো হয়েছে। বিষাক্ত এই দেখো, গ্যাস রিলিজ হয়েছে। তৈরি হয়েছে, মাইট হ্যাভ প্লেড, এই গ্যাসটাই মাইট হ্যাভ প্লেড মানে এই গ্যাসটাই হয়তো ভূমিকা রেখেছে কিসের জন্য, ওই ডাইনোসরের বিলুপ্তির জন্য, এই যে এক্সটিংশন। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, এরপরে দেখি, এইটা একটা অংশ গেল। হ্যাঁ, তাহলে আমি এই যে দেখো, কমা দিয়ে যে অংশটা থাকবে সেই অংশটাকে আমি এভাবে বাদ দিতে পারবো। বাদ দিলে তাহলে আমার কি হবে,
আমার সেন্টেন্সটা একটু শর্ট হবে এবং বুঝতে সহজ হবে। হ্যাঁ, আমি কিন্তু এই পুরোটাকেই বাদ দিয়ে দিতে পারতাম। এই দেখো, এই যে এই অংশটা, হু হ্যাভ, 1 মিনিট, এই যে এইটাকে বাদ দিলাম, আবার এটাকেও বাদ দিতে পারতাম। তাহলে দেখো সেন্টেন্সটা বোঝা আর কত সহজ হয়। ওকে, সো আমি এই দুইটা অংশকে বাদ দিলাম। এবার পড়ো তো সামস। এখানে আগের লাইনে পড়লাম যে ডাইনোসর এক্সটিংশনের মূল কারণ হচ্ছে কি, ওই অ্যাস্টেরয়েডের ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট অফ অ্যাস্টেরয়েড। অ্যাস্টেরয়েড। আর কিন্তু সাম সায়েন্টিস্ট আবার কি করতেছে, সাম সায়েন্টিস্ট আর্গিউ দ্যাট ম্যাসিভ ভলকানিক ইরেকশন মাইট হ্যাভ প্লেড আ গ্রেটার রোল। মানে আগ্নেয়গিরির বিশাল একটা অগ্নুৎপাত হয়েছে, যার কারণে এই রোলটা আরেকটু মানে ওই অ্যাস্টেরয়েডের ইম্প্যাক্টের থেকে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতে মূল বা প্রধান গ্রেটার রোল প্লে করেছে। ঠিক আছে, প্রধান রোল প্লে করেছে কিসের জন্য? আপনার ডাইনোসরের ডাইনোসরের বিলুপ্তির জন্য। এক্সটিংশন জন্য। ঠিক আছে। আচ্ছা, এখানে আবার এই দেখো, এই যে আমি নিচে এক্সট্রা যে লাইনগুলো এগুলো সরাই ফেলছি। তাহলে এখানে আমি দুইটা তথ্য পাইলাম না, দুইটা সামারি করে পেলাম না? জি স্যার। হ্যাঁ, মানে ব্যাপকভাবে মনে করা হয় এইটা, কিন্তু কিছু সায়েন্টিস্ট মনে করে এইটা। ঠিক আছে। জি স্যার। এবার দেখো, সিন্স বোথ ইভেন্টস অকার্ড অ্যারাউন্ড দ্য সেম টাইম, মানে যেহেতু, যেহেতু সিন্স মানে কি, যেহেতু উভয় ইভেন্ট একই সাথে ঘটেছে, সেম টাইম মানে একই সময়ে ঘটেছে, দ্যাট মিন্স এই অ্যাস্টেরয়েডের ইম্প্যাক্ট এবং ইরাপশন, ভলকানিক ইরাপশন একই সাথে ঘটেছে। কারণ বিলুপ্তি তো, বিলুপ্তি যখন হয়েছে, তার মানে এই দুইটা কারণে যে কোনো একটা কারণে বা উভয় কারণেই বিলুপ্তি হতে পারে। ঠিক আছে, কারণ দুইটারই প্রমাণ পাওয়া গেছে। এখন যেহেতু ডাইনোসরের বিলুপ্তি এরকম হতে পারে যে, মনে করো এখন ডাইনোসর আছে, তো এই সময়ে গ্রহাণুর আঘাত ঘটলো এবং এই একই সময়ে ভলকানিক ইরাপশনও হলো। ঠিক আছে। সো এই দুইটা ঘটনা একসাথে ঘটতে পারে, এবং দুইটা ঘটনা একসাথে ঘটার মাধ্যমেই সব ডাইনোসর গুলো মারা গেছে। এরকম তো হবে না যে মনে করো অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট হলো, সব ডাইনোসর গুলো মারা গেল, তারপর তার 200-300 বছর পরে আবার ভলকানিক ইরাপশন হলো। তাহলে যেহেতু সব ডাইনোসর আগের ইম্প্যাক্টেই মারা গেছে, অ্যাস্টেরয়েডের ইম্প্যাক্টেই মারা গেছে, তাহলে আবার ভলকানিক ইরপশন হলে তো তখন আর তো ডাইনোসর বেঁচেই থাকবে না মরে যাওয়ার জন্য। তুমি বুঝতেছো বিষয়টা? সো দুইটা অবশ্যই কি আলাদা আলাদা টাইমে ঘটে নাই, কারণ দুইটারই প্রমাণ আছে যে ডাইনোসর অ্যাস্টেরয়েডের ইম্প্যাক্টে মারা গেছে, এবং আরেকটা কি ভলকানিক ইরেপশনের কারণে মারা গেছে। দুইটারই কি প্রমাণ আছে। সো বিজ্ঞানীরা ধারণা করছে দুইটা হয়তো একই সময়ে ঘটেছে। বুঝছো, এই জন্য দুইটা আলাদা আলাদা থিওরি বের হয়েছে যে দুইটা হয়তো একই সময় ঘটেছে, তার কারণে ডাইনোসর বিলুপ্তি হয়েছে। এবার দেখো, ইট ইট রিমেইনস ডিফিকাল্ট টু ডিটারমাইন হুইচ ওয়াজ মোর ডিস্ট্রাকটিভ। দুইটা একই সময় ঘটেছে এবং ইট রিমেইনস ডিফিকাল্ট, এটা খুবই কঠিন ডিটারমাইন করা, বা একটা লক্ষ্যে পৌঁছানো বা একটা সিদ্ধান্তে পৌঁছানো। ডিটারমাইন মানে সিদ্ধান্তে পৌঁছানো, এখানে বোঝাচ্ছে হুইচ ওয়াজ মোর ডিস্ট্রাকটিভ, মানে এই দুইটার মধ্যে কোনটা বেশি ডিস্ট্রাকটিভ ছিল, কোনটার কারণে আসলে এক্স্যাক্টলি ডাইনোসর গুলো মারা গেল। স্পেশালি when the geological evidence, which is often incomplete, leads to conflicting interpretation। তার মানে হচ্ছে যে এটা ডিফাইন করা খুব কঠিন যে কোন কারণে আসলে ডাইনোসর গুলো মারা গেছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে জিওগ্রাফিক্যাল এভিডেন্স গুলা কি, নাই। জিওগ্রাফিক্যাল এভিডেন্স গুলা ইনকমপ্লিট, মানে মানে জি স্যার। প্রান্তকে দেখলাম ও সিন করছে কিন্তু ঢুকে না কেন? স্যার বলতে পারি না স্যার, ওনারা ব্যস্ত মানুষ। তুমিও আরেক ব্যস্ত আছি, জি সামির স্যার। ব্যস্ত। আচ্ছা, যেখানে ছিলাম এটা শেষ করি, হ্যাঁ দ্রুত। জি স্যার। আসো, আমি যেটা বলছিলাম, তাহলে আমরা দেখো সেন্টেন্স ভাঙা শিখছি কিভাবে জি স্যার। সেন্টেন্স।
এভাবে সেন্টেন্স ভাঙা শিখতে পারলে তুমি ইজিলি আনসার গুলো বের করতে পারবে। Now it remains difficult to determine which was more destructive. মানে এটা খুবই ডিফিকাল্ট, কোনটা বেশি ধ্বংসাত্মক। ধ্বংসাত্মক, কোনটার কারণে এই এক্সটিংশনটা হয়েছে সেটা বোঝা। ওকে, স্পেশালি ওয়েন দ্য জিওগ্রাফিক্যাল এভিডেন্স হুইচ ইজ অফেন ইনকমপ্লিট, মানে জিওগ্রাফিক্যাল এভিডেন্স যেগুলো কখনোই কি ছিল না, কম্প্যাক্ট ছিল না, মানে যেটা সবসময় ছিল কি ইনকমপ্লিট। ওকে, জি এভিডেন্স স্যার। গুলো ইনকমপ্লিট ছিল। ওকে, লিডস টু কনফ্লিক্টিং ইন্টারপ্রিটেশন। আচ্ছা, এই এভিডেন্স গুলো কি করছে আলটিমেটলি, লিডস টু মানে যে, লিডস টু মানে হচ্ছে রেজাল্ট ইন, অর লিডস টু মিন্স নিয়ে যাওয়া, ঠিক আছে, কোনো দিকে নিয়ে যাওয়া, মানে যেই এভিডেন্স গুলো নিয়ে গিয়েছে কনফ্লিক্টিং ইন্টারপ্রিটেশনের দিকে। ঠিক আছে, কনফ্লিক্টিং মানে হচ্ছে যে সাংঘর্ষিক, আর ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা। ওকে, যেই এভিডেন্স গুলো একটা সাংঘর্ষিক ব্যাখ্যার দিকে নিয়ে গিয়েছে, মানে যতগুলো এভিডেন্সই পাইছে এই একটা এভিডেন্সও প্রুফ করে না যে কোন কারণে ডাইনোসর ডিস্ট্রিকশনটা হয়েছিল। ওকে, ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কি টোটাল প্যাসেজ। আসলে আমরা ট্রু ফলস নট গিভেনে দেখি যে কোনটা রাইট, বা কোয়েশ্চেন গুলোর সাথে আমরা মেলাতে পারি কিনা। আন্ডারস্টুড? সো লেটস বিগিন। পড়ো তো প্রথমটা, প্রথম The কোশ্চেনটা পড়ো। asteroid impact is considered that only cause of dinosaur extinction. মানে স্যার এখানে বলা হচ্ছে স্যার এই অ্যাস্ট্রয়েডই একমাত্র কারণ যে কারণে ডাইনোসর এক্সটিংক্ট হয়েছে। ওকে, তারপরটা। Some scientists debate the asteroid theory. সেটা বুঝিনি। Okay, so first, acha, so look at the first question that you see, the asteroid impact is considered. তার মানে কি অ্যাস্টেরয়েড ইম্প্যাক্টটাকে কনসিডার করা হয় দ্য অনলি কজ, একমাত্র কজ। আমি বারবার বলেছি যে যদি তুমি কোনো প্রশ্নের মধ্যে অনলি দেখো, ইটস আ ডিটারমিনার, রাইট, মানে একটা সংখ্যা বোঝায় বা সংখ্যাবাচক কিছু বোঝায়, পরিমাণগত কিছু বোঝায়। সো ইটস ইম্পর্টেন্ট, বিশেষ করে ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নো নট গিভেন। সো অনলি, অনলি কজ মানে একমাত্র কজ অফ ডাইনোসরস এক্সটিংশন। আচ্ছা, এটা কি ট্রু না ফলস, অথবা ইয়েস অর নো, কোনটা হবে বলো তো? সেটা ফলস হবে কারণ সেটা একমাত্র কারণ না স্যার, মানে ভলকেনোর কথা উচ্চারণ করা আছে। রাইট, কোথায় পেলাম আমরা? এই দেখো দুইটা লাইন, এই প্রথম দুইটা লাইনে আমি বুঝতে পারছি, তাই না? কারণ এখানে দুইটা কারণের কথা উল্লেখ আছে, এটা তো অনলি কজ না। ঠিক আছে, ব্যাপকভাবে একসেপ্ট করা হয় যে অ্যাস্টেরয়েড ইম্প্যাক্টের, বাট কিছু সায়েন্টিস্ট এটাও তো তো আর্গিউ করতেছে বা সন্দেহ করতেছে যে ভলকানিক ইরাপশন একটা কারণ, রাইট? বোঝা গেছে? এবং এটা আর একটু কম্প্যাক্ট হয় কখন, এই যে যেহেতু কোনো এভিডেন্সই ইন কোনো এভিডেন্সই কি ডিটারমাইন করতে পারতেছে না যে এই কোনটার কারণে এক্সটিং হয়েছে, তার মানে দুইটা যে থিওরি আছে, দুইটা থিওরি অল্প অল্প হলেও সঠিক, রাইট? তার মানে এক্সটিংশনের কারণ এখানে অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট অনলি না। ইজ ইট অনলি? না, অনলি না। তার মানে অবশ্যই এখানে যেহেতু দুইটা কারণ উল্লেখ আছে, সো এটা অনলি কজ না। তাহলে এটা কি হবে, ইয়েস অর নো? একটা নো হবে স্যার, ফলস। নো হবে, নো হবে, বুঝে গেছে? আচ্ছা, এবার তাহলে এক নম্বরের আনসার আমরা পারলাম, এক নম্বরের আনসার আমরা পারলাম। জি স্যার। সেকেন্ড, এটা পড়ো। Some scientists debate the asteroid, ডাউট, ডাউট। so doubt the asteroid Dor Ori Dori. So the Ori এটা বুঝিনি স্যার, ও আর ওয়াইটা বুঝিনি স্যার। ওকে, সাম সায়েন্টিস্ট ডাউট দ্য
asteroid theory. Some scientists থিওরি, doubt the থিওরি, asteroid theory মানে কিছু সায়েন্টিস্ট কি করে অ্যাস্টেরয়েড থিওরিকে ডাউট করে। ডাউট করে। এটা কি ট্রু না ফলস? ট্রু স্যার। ইয়েস অর নো? ট্রু স্যার। এই দেখো এই সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারছি। এই দেখো আর্গিউ, সাম সায়েন্টিস্ট আর্গিউ, তাহলে আর্গিউ আর ডাউট কি সেম না? জি স্যার। আর্গিউ আর ডাউট কি সেম? জি স্যার। ডাউট মানে সন্দেহ করা, আর্গিউ মানে কি? সন্দেহ করা। আর্গিউ মানে কি বলো? আর্গিউ মানে সন্দেহ করা। সন্দেহ করা, একই কথা। তাহলে এখানে আনসার কি হবে? হোয়াট উইল বি দ্য ফলস। আনসার? ফলস হবে অথবা নো হবে। ফলস হবে অথবা কি হবে? ইয়াস হবে। ফলস হবে কেন? এই গাধা কি বলতেছো? সরি স্যার, ট্রু 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 ট্রু। ট্রু সরি হবে, স্যার। ঠিক আছে, এটা কি সরি স্যার। হবে? ট্রু হবে স্যার। ট্রু হবে। ওকে, তারপরটা বলো। ম্যাসিভ Massive ভলক্যানিক volcano এরাপশন। erosion are believed by some to, however, relate large quantity of gas. মানে স্যার অনেকজন এটা বিশ্বাস করতে হবে যে ম্যাসিভ ভলক্যানোর এই ইরোশনের কারণে অতিরিক্ত বায়ু দূষণ বা ক্ষতিকর গ্যাস রিলিজ হয়েছিল এনভায়রনমেন্টে। ওকে, কি বুঝলা? স্যার কিছু মানুষ বিশ্বাস করতো যে ভলক্যানোর কারণে অতিরিক্ত গ্যাস এই বায়ু দূষণ করেছিল, যার কারণে মানুষ, এই সরি, ডাইনোসররা মারা গেছে, কিছু মানুষ বিশ্বাস করতো। আচ্ছা, ম্যাসিভ ভলক্যানিক। volcanic eruption are believed by some to have released large quantities of gas. আচ্ছা, এটার মানে কি বলো? মানে স্যার আপনার ভলক্যানো, এটাকে স্যার বিস্ফোরণ বলতে পারি না স্যার? বিস্ফোরণ বলা যাবে স্যার এটাকে? এরাপশন মানে কি বিস্ফোরণ? না স্যার। হ্যালো, না স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাসায় গেছেন ভাই? ও ওই যে অনলাইনে একটা ক্লাস নিচ্ছে আইএলটিএস এর, সো ওকে একটু জয়েন করতে বললে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আমি লিংক পাঠাইছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন। যদি সুযোগ থাকে তাহলে জয়েন করলো। ওকে, এই বুঝছো এটা? স্যার এটা শুনে বাংলা মিনিং ভুলে গেছি। ইরাপশন মানে এই যে এখানে উপরে লিখে দিচ্ছি, ইরাপশন ইরাপশন ভলকানিক অগ্নুৎপাত। অনুৎপাত। ইরাপশনের বাংলা মিনিং কি? আগ্নেয়গিরির অগ্নুৎপাত, রাইট? স্যার একটা ছোট ব্লাস্ট দিতে শুরু হয় স্যার ভলক্যানোটা ইরেপশন হওয়াটা। আমার জন্য স্যার আচ্ছা, এনিওয়ে, সো একটু একটা বলো। মানে ম্যাসিভ ভলকানিক ইরাপশন মানে ব্যাপক বা মারাত্মক বা বিশাল একটা ভলকানিক ইরাপশন আর আর বিলিভ বিলিভড বিলিভ মানে বলা হয় বা বিশ্বাস করা হয় বাই সাম, সাম। কিছু মানুষ। এই দেখো এই যে যেখানে ডিটারমিনার আছে সেখানেই আমার প্রবলেম। ওকে, সো বাই সাম কিছু মানুষের দ্বারা বা রিসার্চারের দ্বারা বিশ্বাস করা হয়েছে ম্যাসিভ ভলকানিক ইরাপশন টু হ্যাভ রিলিজ লার্জ কোয়ান্টিটিজ অফ গ্যাস। এটা কি ইয়েস অর নো? এখান থেকে কি পড়লা? এখানে দেখো এই যে কোয়ান্টিটিজ অফ গ্যাস, গ্যাসের কথা উল্লেখ আছে কোথায়? এই যে দেখছো গ্যাস, দেখছো? জি স্যার। দেখো এই লাইনগুলো আমি আবার আগের জায়গায় লিখে দিই, না হলে এলোমেলো হয়ে যাবে, তাই না? এটা আমি বের করছিলাম কেন, ওয়াই? কোথায় যেন ছিল, হারিয়ে গেল নাকি? এই যে এখানে, might have which released, এইটা ছিল হচ্ছে এই যে এখানে। এবার ঠিক আছে।
এটা আমি একটু ফ্রেশ করে নেই। এই এটা বুঝতে পারছো? উম, জি স্যার, আমার মনে হয় স্যার ওখানে তো বলা আসলো যে কিছু মানে বিশেষ করতো থিওরিটা যে বল কেন আপনার এই মানে এই বিস্ফোরক হয়েছিল স্যার, মানে এই হালকা করে, যার কারণে অতিরিক্ত গ্যাস বিলুপ্ত হয়েছিল। হালকা করে? এখানে হালকা করে তো কিছু নাই, কি বলো উল্টা পাল্টা। হালকা বলতে স্যার কি বলতো স্যার? ওকে, সো থার্ড কোশ্চেনে চলে যাও। ম্যাসিভ ভলক্যানিক ইরাপশন আর বিলিভড বাই সাম, মানে কিছু রিসার্চার মনে করছে যে ম্যাসিভ ভলক্যানিক ইরাপশন টু হ্যাভ রিলিজড, মানে ম্যাসিভ ভলক্যানিক ইরাপশনটা রিলিজ করেছিল লার্জ কোয়ান্টিটিজ অফ গ্যাস। ওকে, এটার মূল কথা হচ্ছে যে যে এই যে ম্যাসিভ ভলক্যানিক ইরাপশন মানে মারাত্মক ভয়ঙ্কর একটা বিশাল আগ্নেয়গিরির অগ্নুৎপাত কি করেছে, রিলিজ লার্জ কোয়ান্টিটিজ অফ গ্যাস। গ্যাস, মানে বিশাল পরিমাণে একটা গ্যাস রিলিজ করেছে। কোথায় রিলিজ করেছে? অ্যাটমসফিয়ারে। আচ্ছা, অ্যাটমসফিয়ার। বাই সাম আর বিলিভড বাই সাম, এখানে বাই সাম মানে সাম বলতে বোঝাচ্ছে যে কিছু কিছু রিসার্চার, রিসার্চার কিছু রিসার্চার। সো এই পুরো লাইনটার অর্থ দাঁড়াচ্ছে কি, কিছু রিসার্চাররা মনে করে মনে করতো যে ম্যাসিভ ভলকানিক কেন ইরাপশনের কারণে লার্জ লার্জ কোয়ান্টিটিজ অফ গ্যাস গ্যাস রিলিজ হয়েছে। রিলিজ হয়েছে। ঠিক আছে, জি স্যার। মূল কথা হচ্ছে এটা। এবার আসো, এই কথাগুলো আমি কোথায় খুঁজে পাবো এখানে? দেখো এই প্যারাগ্রাফের মধ্যে কোথায় আছে? আচ্ছা, আমি একটা কিওয়ার্ড পেয়েছি, গ্যাস, রাইট? জি স্যার। ইউ সি দ্য ওয়ার্ড গ্যাস। আচ্ছা, এই গ্যাসটা কোথায় আছে? এই দেখো এখানে চলে আসছে জি গ্যাস। স্যার। পেয়েছো? জি স্যার। এখন এই লাইনটাকে আমার ধরতে হবে, যেহেতু একটা কিওয়ার্ড আমি ম্যাচ করতে পারছি। দেখো তো কি লেখা, এই যে সাম সায়েন্টিস্ট, এখানে সাম সায়েন্টিস্ট আমি পেয়েছি। আর ওখানে পাইছিলাম কি, বাই সাম। এখানে বাই সাম সাম। মানে সাম সায়েন্টিস্ট সাম বোঝাচ্ছে। সায়েন্টিস্ট। আচ্ছা, হু হু মানে এই সায়েন্টিস্টরা কোয়েশ্চেন দিস থিওরি, এই থিওরিটিকে কোয়েশ্চেন কোশ্চেন দিস করছে। থিওরি। আর্গিউ, আর্গিউ মানে আর্গিউ। কি? আর্গিউ মানে কি বলেছি? সন্দেহ করছে। সন্দেহ দ্যাট করো। ম্যাসিভ ভলক্যানিক ইরেপশন, এই দেখো পেয়ে গেছি না, ম্যাসিভ ভলক্যানিক ইরেপশন which released vast amount of gas। আচ্ছা, বাস্ট। ভাস্ট অ্যামাউন্ট অফ গ্যাস, আর এখানে বলেছে বা লার্জ কোয়ান্টিটিজ অফ গ্যাস, গ্যাস। একই কথা না? সেম কথা স্যার। তাহলে এই ফুল সেন্টেন্সে আমি এইখানে যেটা দেখলাম, এই যে এইটা আর এই সেন্টেন্সে যা বলা ছিল একই কথা, কি বলো? জি স্যার। ট্রু স্যার। একই না? জি স্যার। সেম না? একদম সেম। জি স্যার। সো হোয়াট ডু ইউ ডিফাইন? তাহলে কি হবে? ইয়েস, নো, নট গিভেন, ট্রু, ফলস, কোনটা হবে বলো? স্যার ট্রু হবে স্যার এটা। ট্রু হবে। সো আমরা ফার্স্ট যেটা দেখলাম সেটা হচ্ছে কি ছিল বলো, সেটা ইয়েস না নো? স্যার প্রথমটা নো স্যার। কোনটা ছিল? নো। আচ্ছা, সেকেন্ড ওয়ান? ইয়েস। ইয়েস। আচ্ছা, আর থার্ড ওয়ান? ইয়েস স্যার। এটাও ইয়েস। তো আমরা আনসারটা পেয়ে গেলাম ইয়েস। আচ্ছা, ফোর্থ ফোর্থ কোয়েশ্চেন পড়ো তো। Timing of the both the asteroid impact and volcano activities is currently ইজ সার্টেন certain and অ্যান্ড unknown. ওয়েল নোন, জি স্যার। মানে কি? স্যার এই একটু দুইটাই বলো আমাকে। আপনার মানে মানুষ জানা আছে, দুটা ঘটনা। আচ্ছা, ওকে, ভেরি গুড। সো আমরা আজকে করছি কি, ট্রু ফলস নট নট গিভেন। গিভেন। আমি একটু রিভাইজ করে দিব শুরু থেকে। এখানে একটা বিষয় দেখো, সার্টেন একটা ওয়ার্ড আছে, কি আছে? সার্টেন। সার্টেন। সার্টেন মানে কি? হোয়াটস দ্য মিনিং অফ সার্টেন বলো? চলতেছে, ভুলে গিয়েছি স্যার, মনে নেই। সার্টেন মানে ভুলে গেছো? জারিন আছো আমার সাথে, বলো তো দেখি সার্টেন মানে কি, হোয়াটস দ্য মিনিং অফ সার্টেন? That something sure mean করতেছে। রাইট, ডিটারমাইন্ড অর সার্টেন, সেম মিনিং। ওকে, আচ্ছা, ওয়েল নোন মিন্স হোয়াট? সবাই জানে,
সবার পুরো হ্যাঁ পরিচিত। মানে রাইট। আচ্ছা তাহলে এই ফুল সেন্টেন্সটার মিনিং কি আছে? দ্য টাইমিং অফ বোথ অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট অ্যান্ড ভলকানিক অ্যাক্টিভিটি ইজ সার্টেন অ্যান্ড ওয়েল নোন, এবং বহুল প্রচলিত। ঠিক আছে, তার মানে জি এই স্যার। দুইটা যে অ্যাক্টিভিটি হলো, দুইটা অ্যাক্টিভিটি একই সময় হয়েছে, এটা কি নিশ্চিত? এটা কি নিশ্চিত। নিশ্চিত অথবা সার্টেন, এটা আমরা বুঝতে পারলাম। ওকে, এবার এই কিওয়ার্ড গুলো মানে যে এই দুটো একসাথে যে কিওয়ার্ডটা আছে, একটা হচ্ছে যে অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট আর ভলক্যানিক অ্যাক্টিভিটি, এটা কোথায় আছে? স্যার দেখো এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে, আর এইখানে এই সিন্স এর পরে দেখো বোথ ইভেন্টস। আচ্ছা বোথ ইভেন্টস দ্বারা কি বুঝছি আমরা? বোথ ইভেন্টস মিন্স অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট অ্যান্ড ভলক্যানিক অ্যাক্টিভিটি। আন্ডারস্টুড? ইয়েস স্যার। এটা ঠিক আছে। ইয়েস। আচ্ছা অকার্ড, অকার্ড মানে কি হয়েছিল, অকার্ড মিন্স হয়েছিল। হয়েছিল। ওকে, হয়েছিল অ্যারাউন্ড দ্য সেম টাইম, মানে একই সময়, একই সময়, প্রায় একই সময়। ইট রিমেইনস ডিফিকাল্ট টু ডিটারমাইন। আচ্ছা এখানে বলেছে কি, এটা রিমেইনস ডিফিকাল্ট টু ডিটারমাইন, মানে এটা নিশ্চিত করা খুবই কঠিন, এটা নিশ্চিত করা খুবই কঠিন। তার মানে কি এই দুইটা ঘটনা যে একই সময়ে ঘটেছে এটা নিশ্চিত করা খুব কঠিন। বুঝতে পারছো? ইয়েস স্যার। বুঝতে পারছো কিনা বলো সামির। ইয়েস স্যার। কিন্তু এই 4 নম্বর কোশ্চেনের মধ্যে আবার কি বলছে? স্যার 4 নম্বর এখানে কোশ্চেনে কি বলছে? দ্য টাইমিং অফ দ্য বোথ অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট অ্যান্ড ভলকানো অ্যাক্টিভিটি ইজ সার্টেন, মানে এখানে বলছে নিশ্চিত, বাট প্যাসেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইট রিমেইনস ডিফিকাল্ট টু ডিটারমাইন। তার মানে কি কথাগুলো কি সেম নাকি না উল্টা? স্যার, কোনটা উল্টা। বলো? উল্টা একটু না? উল্টা আছে। তার মানে প্যাসেজে বলা হচ্ছে ইটস ডিফিকাল্ট টু ডিটারমাইন, আর কোয়েশ্চেনে বলা আছে কি এটা সার্টেন বা সার্টেন। নিশ্চিত যে একই নিশ্চিত। সময় ঘটছে। যদি প্যাসেজ এবং কোয়েশ্চেন দুইটাতে ভিন্ন কথা উল্লেখ থাকে তাহলে কি হয়? স্যার নট গিভেন। ইয়েস হয় নাকি নো হয়? নট নো। নাকি নট গিভেন হয়? নট গিভেন হবে স্যার। নট গিভেন হবে, কেমনে নট গিভেন হবে? কারণ স্যার কোশ্চেন স্যার পুরাই ভিন্ন বলা হচ্ছে স্যার। না স্যার, তোমাকে স্যার, আমি যদি স্যার, বলি না স্যার, স্যার, নো তোমার হবে, নো কাছে হবে, নো টাকা হবে। আছে, নো তুমি হবে, নো বললা হবে। যে নাই। স্যার নো হবে স্যার। আচ্ছা বুঝতে পারছো তাহলে? জি স্যার, আমি তার মানে চিন্তা করছি। এখানে যে আইডিয়াটা থাকবে সেটা যদি একদম উল্টা ঘটনা ঘটে সেক্ষেত্রে নো হবে। ওকে, জি স্যার। আর যদি ওই ইনফরমেশনই না থাকে, যেমন এইখানে যদি বলাই না থাকতো যে এই দুইটা ঘটনা একসাথে ঘটেছে, সেক্ষেত্রে নট গিভেন দেওয়া যেত, হ্যাঁ। কিন্তু এখানে বলেছে যে নিশ্চিত, এখানে বলেছে নিশ্চিত না, আর কোশ্চেনে বলা হয়েছে সার্টেন, নিশ্চিত, তার মানে কি ঘটনা সম্পূর্ণ উল্টা। দ্যাট মিন্স এটা কি হবে? নো হবে। নো হবে। আন্ডারস্টুড? ইয়েস স্যার। আচ্ছা 5 নম্বর, কোশ্চেন নাম্বার 5, এটা জারিন পড়বে, অর্থ সহ আমাকে বুঝিয়ে দিতে হবে, প্লিজ ট্রাই। Comprehensive evidence is sorry. Geographical evidence is comprehensive and leads to definitive conclusions. বলতেছে যে জিওগ্রাফিক্যাল এভিডেন্স, জিওগ্রাফিক্যাল যে এভিডেন্স জিওগ্রাফিক্যাল এভিডেন্স কম্প্রেসিভ, ইজ কম্প্রেসিভ মানে লাইক বাংলাটা কি ডাইরেক্ট বাংলাটা? কম্প্রিহেন্সিভ, কম্প্রিহেন্সিভ কম্প্রিহেন্সিভ। মানে ব্যাপক, ব্যাপক, বিস্তৃত। বলতে জিওগ্রাফিক্যাল যে প্রুফ গুলো আছে, এভিডেন্স গুলো আছে, সেগুলো অনেক ব্যাপক, বড় সড়ো, অনেক বিস্তৃত, এবং এগুলো হচ্ছে যে অনেক কি বলবো পিওর কনক্লুশনস মিন ডেফিনেট করে। কনক্লুশন, ডেফিনেট কনক্লুশন মিন্স ডেফিনেট নির্দিষ্ট কনক্লুশন একটা নির্দিষ্ট একটা কনক্লুশনে কনক্লুশন পৌঁছানো। আমি পৌঁছাতে পারি, রাইট? ইয়েস। আচ্ছা মানে ইনফরমেশন গুলো বা এভিডেন্স গুলো, জিওগ্রাফিক্যাল এভিডেন্স গুলো কি বিস্তৃত এবং নির্দিষ্ট বা সঠিক, যেটার মাধ্যমে আমি একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। বিষয়টা তো এরকমই, তাই না? নিচের লাইন দ্বারা এটা বোঝাচ্ছে, রাইট? ইয়েস। ওকে, এখন আমি এখানে প্যাসেজে খুঁজবো এই লাইনটা কোথায় আছে। সাধারণত ট্রু ফলস নট গিভেন কি হয়, অর্ডার ফলো করে, দ্যাট মিন্স আমরা পরবর্তী লাইনেই আনসারটা পাবো। ওকে, সো নেক্সট লাইন ইজ জিওগ্রাফিক্যাল এভিডেন্স, সরি জিওলজিক্যাল এভিডেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি জিওলজিক্যাল এভিডেন্স উইচ ইজ অফেন ইনকমপ্লিট, অফেন ইনকমপ্লিট। আচ্ছা এখানে আছে ইনকমপ্লিট, বাট এখানে আবার দেখলাম যে কম্প্রিহেন্সিভ, রাইট? সো দুইটা কি
অনেকটা বিপরীত মিনিং দিচ্ছে না? হ্যাঁ, ইয়েস স্যার। এটা একটা পজিটিভ ওয়ার্ড, কম্প্রিহেন্সিভ, রাইট? পজিটিভ ওয়ার্ড না? ইয়েস স্যার। বিস্তৃত, ব্যাপক, অনেক বেশি তথ্য। আর এখানে বলছে যে ইনকমপ্লিট, মানে কি? বিপরীত অর্থ না এটার? বিপরীত অর্থ তো। আচ্ছা, তারপর দেখো, লিডস টু কনফ্লিক্টিং ইন্টারপ্রিটেশন। লিডস টু মানে হচ্ছে রেজাল্ট ইন, মানে যেটার ধারাবাহিকতায় একটা ফলাফল আসে। হ্যাঁ, যেমন আমি যদি বলি আমি সারা বছর পড়াশোনা করি নাই, এইটার ফলাফলে আমার রেজাল্টটা খারাপ হবে, তাই তো? সো ইয়েস স্যার। এই যে যে ইম্প্যাক্ট, মানে যে ঘটনাটা, সারা বছর পড়াশোনা করি নাই, ইট লিডস টু ব্যাড রেজাল্ট। ওকে, মানে সারা বছর পড়াশোনা করি নাই, এই ঘটনাটার কারণে আমার ব্যাড রেজাল্টটা হচ্ছে। তো এইখানে বলেছে যে জিওলজিক্যাল এভিডেন্স যেটা লিডস টু কনফ্লিক্টিং ইন্টারপ্রিটেশন, মানে একটা সাংঘর্ষিক ব্যাখ্যায় নিয়ে যায়, যেটা আসলে এভিডেন্সটা, যে জিওলজিক্যাল এভিডেন্স আছে সেইটার কারণে আমরা কোনো কম্প্যাক্ট কিছু পাই না। ঠিক আছে, যা পাই সেটা ইনকমপ্লিট, যে আর কনফ্লিক্টিং মানে সাংঘর্ষিক। ঠিক আছে। আর 5 নম্বর লাইন কোশ্চেনে আমরা কি পাচ্ছি, যে জিওলজিক্যাল এভিডেন্স ইজ কম্প্রিহেন্সিভ মানে বিস্তৃত, কিন্তু এখানে বলেছে ইনকমপ্লিট মানে উল্টা, সম্পূর্ণ উল্টা না? ইয়েস আচ্ছা, স্যার। অ্যান্ড লিডস টু ডেফিনিট কনক্লুশন, মানে একটা নির্দিষ্ট কনক্লুশনে নিয়ে যায়, বাট এখানে বলছে আবার কনফ্লিক্টিং ইন্টারপ্রিটেশনে নিয়ে যায়। তার মানে কি, আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বর কোয়েশ্চেনের মধ্যে বা লাইনের মধ্যে যেই কথাটা আছে প্যাসেজের মধ্যে, তার উল্টাটা আছে, রাইট? আচ্ছা। বুঝা গেছে? তো এটা কি হবে বলো? ইয়েস, নো, নট গিভেন, কোনটা? নো হবে। নো হবে, রাইট। সামির, বুঝছো তুমি? ইয়েস স্যার। আর ইউ শিওর? ইয়েস স্যার। কোনো কনফিউশন আছে তোমার? তোমার না স্যার। প্রবলেম হচ্ছে তুমি প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানো না। এখানে every word that you see, you have to understand first, okay? ইয়েস স্যার। And also the position of that word, মানে ওই পজিশনে ওই ওয়ার্ডটার অর্থটা কি। যেমন এইখানে আর্গিউ শব্দটা আছে, হ্যাঁ, আর্গিউ মানে আমরা জানি তর্ক করা, তাই না? কিন্তু এখানে তো আর্গিউ মানে তর্ক করা না। এখানে আর্গিউ মানে কি বলতো, একটু আগে বললাম। তর্ক করা। আর্গিউ মানে কি? সন্দেহ করা। ওকে, সন্দেহ যে করা। কোনো থিওরিকে, রাইট, যে কোনো থিওরি এটা সঠিক কিনা সেটা সন্দেহ করা। ওকে, সো এটা মানে তো তর্ক করা বোঝাবে না। দ্যাট মিনস ইয়েস স্যার। এভরি ওয়ার্ড দ্যাট ইউ নো হ্যাজ ডিফারেন্ট মিনিংস অ্যাকর্ডিং টু দেয়ার পজিশনস। ওকে। ইয়েস আচ্ছা, স্যার। তাহলে আজকে আমরা শিখলাম ইয়েস, নো, নট গিভেন কিভাবে আইডেন্টিফাই করতে হয়। রুলস আর ভেরি সিম্পল, রুলস আর ভেরি সিম্পল। তুমি কি করবে? ফার্স্ট অফ অল, যে কোনো একটি প্যাসেজে আমি কিছু রুল লিখে দিই, স্ট্র্যাটেজি গুলো ভেরি সিম্পল। দেখো, প্রথমেই কোয়েশ্চেন পড়তে হবে, রিড দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট। ওকে। সেকেন্ড কি করতে হবে? লোকেট করতে হবে। কি করে লোকেট করব? লোকেট দ্য কিওয়ার্ডস। এন্ড হোয়াট আর দ্য কিওয়ার্ডস? কিওয়ার্ডস কি কি বলো, সামনে বলো, কিওয়ার্ড কি কি? নাউন্স, তারপর ডিটারমিনার্স। ডিটারমিনার। ডিটারমিনার মানে কি একটু আগে বললাম, আর্টিকেল। আর কি? সামটাইমস অ্যাডজেক্টিভ, সামটাইমস অ্যাডভার্ব। ঠিক আছে। আহ তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নাউন কে ধরি কিওয়ার্ড হিসেবে, আর ডিটারমিনার গুলোকে কিওয়ার্ড হিসেবে ধরি। ঠিক আছে। আচ্ছা, তাহলে কিওয়ার্ড আমি লোকেট করে ফেললাম। এবার আমি কি করব? কিওয়ার্ড গুলো দাগাবো কোথায়? প্যাসেজে। লোকেট দ্য কিওয়ার্ড। কিওয়ার্ডস ইন প্যাসেজ। এবার কি করব? আন্ডারস্ট্যান্ড মিনিং অফ কোয়েশ্চেনস এন্ড লোকেটেড লাইন্স। শেষে আমার কি করতে হবে?
find the answer. Right. Okay. So first three instructions are important. এই তিনটা ঠিকভাবে করতে পারলে আমার মনে হয় যে প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, ইয়েস না নট গিভেন আর ট্রু ফলস নট গিভেন দুটোর মধ্যে পার্থক্য কোথায় কি বলেছিলাম? সামির বলো তো। এই যে এখানে উত্তর দেওয়া আছে। Okay, so these are the types of questions we have. Reading question টাইপের টাইপ এ অ্যান্ড টাইপ বি, দুইটা টাইপের কোয়েশ্চেনের মধ্যে পার্থক্য কোথায়? একটা হচ্ছে অর্ডার ফলো করে, একটা অর্ডার ফলো অর্ডার করেন না। ফলো করে না। ওকে, যেই কোয়েশ্চেন গুলো অর্ডার ফলো করে না সেগুলো লিটল টাফার, একটু কঠিন। আর এগুলো একটু সহজ, তুলনামূলক সহজ, কারণ একটার পর একটা আমার আনসার আসছে। দ্যাট মিনস প্রথম কোশ্চেনের আনসারটা পেলে আমি সিকোয়েন্সিয়ালি পরেরটায় যাবো, তারপরটায় যাবো, এভাবে আমি আনসার গুলো পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমি কি বলেছি যে কমপ্লিশন টাইপের কোশ্চেন কয়টা থাকে? 5 ধরনের থাকে। ওকে, নোট কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, ডায়াগ্রাম লেভেলিং, সামারি কমপ্লিশন। ওকে, সো নোট কমপ্লিশনের মধ্যে কি হয়? সাধারণত যে কোনো একটা প্যারাগ্রাফ, ওই একটা প্যারাগ্রাফের একটা সামারাইজড ভার্সন লেখা থাকে, এবং ওই ভার্সনটার মধ্যে কিছু কিছু ওয়ার্ড হয়তো ওরা চেঞ্জ করে অথবা প্যারাফ্রেজড করে, এবং সেখান থেকে তোমার ব্ল্যাঙ্ক গুলো তৈরি করে। ওই ব্ল্যাঙ্ক গুলো কোথা থেকে খুঁজে বের করতে হয়? প্যাসেজ থেকে খুঁজে বের করে লিখতে হয়। টেবিলের মধ্যে সেম ইনফরমেশন, টেবিলে কম থাকবে, অল্প অল্প ইনফরমেশন দেওয়া থাকবে, কিছু ব্ল্যাঙ্ক থাকবে, সেখান থেকে প্যাসেজ থেকে ওই টেবিলটা ম্যাচ করে তারপরে জাস্ট আনসারটা বের করতে হবে। সেন্টেন্স কমপ্লিশনের বিষয়টা কি? সেন্টেন্স কমপ্লিশন নির্দিষ্ট একটা সেন্টেন্স, মানে 3-4 লাইনের একটা সেন্টেন্সকে ওরা সিম্পল একটা লাইনে লিখবে কোশ্চেনের ভিতরে, এবং ওই কিওয়ার্ড গুলো খুঁজে বের করে ওই সেন্টেন্স, 3-4 লাইনের সেন্টেন্সটা খুঁজে বের করতে হবে প্যাসেজে। দেন আমি কি করব? ম্যাচ করব যে কোন ওয়ার্ডটার সাথে আসলে কিওয়ার্ডটা যাচ্ছে, তারপর ওই লাইনটা পড়বো, বুঝবো, ওখান থেকে নির্দিষ্ট একটা ওয়ার্ড যেটা ব্ল্যাঙ্কে বসবে সেটা নিয়ে বসাবো। ঠিক আছে, ডায়াগ্রাম লেভেলিং এবং সামারি কমপ্লিশন বলেছি। ডায়াগ্রাম লেভেলিংটা কি? ভেরি ইজি। একটা ছকের মতো দেওয়া থাকে বা একটা ছবি দেওয়া থাকে, ওখানে অল্প অল্প ইনফরমেশন থাকবে, এবং ওখান থেকে তোমার প্যাসেজে গিয়ে কিওয়ার্ড লোকেট করে সেম ভাবে একই স্টাইলে আনসার গুলো বের করতে হবে। সামারি কমপ্লিশন এবং নোট কমপ্লিশন পার্থক্য কোথায়? সামির মনে আছে? একটু আগে বললাম। নোট কমপ্লিশন হলো একটা প্যারাগ্রাফ থেকে নেয়া, বাট সামারি কমপ্লিশনের মধ্যে 2-3টা প্যারাগ্রাফ থেকে নিতে পারে। ওকে, মানে একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফে জাম্প করতে পারে। দুইটা কোশ্চেন এখান থেকে নিল, তারপরে আরেকটা প্যারাগ্রাফ থেকে বাকি আর 3টা কোশ্চেন বাড়িতে নিল। বসে হ্যাঁ, জি। ইয়েস স্যার। হ্যাঁ, দ্যাট মিনস ইটস এন সামারাইজ ভার্সন। মানে দুইটা প্যারাগ্রাফ সামারাইজ করে আর একটা প্যারাগ্রাফ বানাবে। কোথায়? কোশ্চেনের ভিতরে। তারপরে ওই কোশ্চেনের ভিতরে কিছু প্যারাফ্রেজড ওয়ার্ড লিখবে, অথবা একই অর্থ প্রকাশ করে এরকম ওয়ার্ড দ্বারা ওই ইয়েটা লিখবে, সামারিটা লিখবে। সেম ভাবে নোট কমপ্লিশন যেভাবে করেছি ওইভাবেই আমি আনসারটা করব। কিন্তু খেয়াল রাখতে হবে যে প্যারাগ্রাফ ডিফারেন্ট থাকতে পারে, সেম প্যারাগ্রাফ থেকে দিবে না। ওকে, মাল্টিপল চয়েস কোশ্চেন একই রকম। আমরা যখন করব এটা বুঝতে পারবো। আজকে আমরা যেটা করলাম ট্রু ফলস নট গিভেন। আচ্ছা, দুইটা আছে, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, পার্থক্য কোথায় বলো? সামির বলো, স্যার ক্লাসে শুরুতে বলছিলাম। সিমিলার স্যার, এটা পুরো সিমিলার, জাস্ট একটাতে আপনার ইয়াস নো দেওয়া আছে, একটা ট্রু ফলস দেওয়া আছে। নো নো নো, একটা সিমিলার। ইট হ্যাজ ইট হ্যাজ ডিফারেন্সেস। ওকে, এমন না যে একই রকম, একই রকম হলে আলাদা দিত কেন, তাই না? একটাই দিয়ে দিত, শুধু ট্রু ফলস নট গিভেন দিত, তাই না? জি জি। আলাদা কেন দিবে? ওকে, ডিফারেন্সটা আমি আরেকবার বলে দেই। ট্রু ফলস নট গিভেনে ফ্যাক্টস এর উপর আলোচনা করা হয়। ওকে, মনে করো যে এই যে আমরা ডাইনোসর সম্পর্কে একটা প্যারাগ্রাফের ছোট একটা অংশ দেখলাম, ওকে, বা প্যাসেজের ছোট একটা অংশ। এখন এইখানে মূলত ফ্যাক্টস এর উপর আলোচনা করা হয়েছে, মানে একটা রিসার্চ, ওই রিসার্চ থেকে যে কোনো একটা তথ্য পেলো সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? সো এটার উপর অনেক এভিডেন্স আসতে পারে, অনেকে ডাউট করতে পারে। সো এই ফ্যাক্টস গুলোর উপর নির্ভর করে কি হয়, ট্রু ফলস নট গিভেন গুলো সাধারণত হয়। কিন্তু ইয়েস না নট গিভেনে সাধারণত স্টেটমেন্ট থেকে কোশ্চেন গুলো করা থাকে। স্টেটমেন্ট বিভিন্ন টপিকের উপরে
অনেক রিসার্চারদের বিভিন্ন স্টেটমেন্ট থাকবে, ওই স্টেটমেন্টের উপর নির্ভর করে কোশ্চেন গুলো হবে। ওকে, অলদো এই ডিফারেন্স গুলো আসলে আমাদের বোঝার প্রয়োজনও নাই, জাস্ট জানার জন্য আমি দিলাম। স্টাইল সেম, এগুলো আনসার করার পদ্ধতিটা একই রকম। তবে খেয়াল রাখতে হবে যে ইয়েস নো নট গিভেন আসছে, বাট তুমি আনসারের সময় না দেখে ট্রু ফলস দিয়ে দিলা, তাহলে কিন্তু হবে না, নাম্বার ওটা কাটা যাবে। ওকে, আচ্ছা তাহলে এ টাইপ কোশ্চেন গুলো বোঝা গেছে। এবার ইয়েস স্যার। বি টাইপ কোশ্চেনে আসি। বি টাইপ কোশ্চেন অর্ডার ফলো করবে না, এলোমেলো থাকবে। এক নম্বর কোশ্চেন যদি প্যারাগ্রাফ এতে থাকে, হয়তো 2 নম্বর কোশ্চেনটা জি তে চলে যাবে, 3 নম্বর কোশ্চেনটা আবার বি তে আসবে, এরকম। ওকে, সো ম্যাচিং হেডিং একই রকম। আমরা বুঝতে পারি যে অনেকগুলো হেডিং দেওয়া থাকবে লিস্ট, এবং প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ তো থাকবে মনে করো 7টা 8টা। তোমার ওই প্যারাগ্রাফের মধ্যে কি লেখা আছে বা ওই প্যারাগ্রাফ কি বলতে চায় সেটা ওই এক লাইনের হেডিং এ ম্যাচ করতে হবে, ঠিক আছে। ভেরি ইজি। ম্যাচিং ইনফরমেশন অনেকটা একই রকম, তবে লিটল বিট ডিফিকাল্ট ম্যাচিং হেডিং থেকে, কারণ এইখানে একটা ইনফরমেশন, কয়েকটা ইনফরমেশন তুলে দেওয়া থাকে একটা বক্সে। কি করতে হয়, ওই ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফের মধ্যে আছে সেটা আমার খুঁজে বের করতে হয়। আচ্ছা, সেন্টেন্স ম্যাচিং সেন্টেন্স এন্ডিং, এটা কি করব, একই রকম থাকবে অনেকটা, যে এলোমেলো ভাবে কয়েকটা সেন্টেন্সের অর্ধেক অংশ দেওয়া থাকে, বাকি অংশটা আমার কোন প্যারাগ্রাফে আছে সেখানে, সেখান থেকে খুঁজে বের করতে হবে। ওকে, আর এই শেষের দুটো আমি বলেছি এটা খুব বেশি আসে না, খুব কম আসে, এটা সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলাপ করব। ওকে, ইয়েস স্যার। সো এনি কোয়েশ্চেন্স ফ্রম বোথ সাইড? কোনো প্রশ্ন আছে? আজকে আমরা রিডিং এর ফার্স্ট ক্লাসটা করলাম, হোপফুলি নেক্সট ক্লাসে আমরা আরো কিছু ডিটেল দেখতে পারবো। এনি কোয়েশ্চেন্স? স্যার মেনলি স্যার নট গিভেনটা কোশ্চেন নিয়ে আছে? একটু কনফিউশন থাকে মাঝে মাঝে, নট গিভেনটা নিয়ে। নট গিভেন ইয়াসটা নিয়ে স্যার সহজে বুঝে কনফিউশন যায় আছে স্যার, তাই তো? নট গিভেন নিয়ে একটু অতিরিক্ত কনফিউজ থাকে স্যার আমি। ওকে, নট গিভেন নিয়ে আমি আলোচনা করবো পরবর্তীতে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাস হবে কমপ্লিশনের উপরে। তো তোমরা কেমব্রিজের বইগুলো থেকে শুধুমাত্র ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন করে আসার ট্রাই করবে, হ্যাঁ? ইয়েস কয়টা করবো? আর সব বই আছে না, ইয়েস স্যার। 18 19, ইয়েস স্যার। 17 18 19। ওকে, তোমরা এক কাজ করো, 18 নম্বর বইতে যতগুলো ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নট গিভেন আছে, এগুলো একটু করে আসবে, ঠিক আছে? ওকে স্যার। ইফ ইউ ফেস এনি প্রবলেমস প্লিজ কন্ট্যাক্ট মি, আমার সাথে যোগাযোগ করবা, অথবা এই গ্রুপের মধ্যে দিয়ে দিবা, আমি অ্যাড করে দিব গ্রুপে, ঠিক আছে? ইয়েস স্যার। গ্রুপে দিয়ে দিলে আমি নেক্সট ক্লাসে হয়তো ওটা আলোচনা করবো বিষয়টা কি। ওকে, সো আজকের ক্লাসটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। আর শিওর? ইয়েস স্যার। ওকে, সো আমি ক্লোজ করে দিচ্ছি, আজকে রাত 11:30 বেজে গেল, 12টা প্রায়। সো দ্যাটস ইয়েস ইট, স্যার। থ্যাংক ইউ, ভালো থাকো সবাই, গুড বাই। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু